মিম্মির গল্পের ঝুড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করতে যাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অরণ্যে দিনরাত্রি। আজ শুনবেন উপন্যাসটির চতুর্থ পর্ব। হাট দেখে নিরাশ হতে হলো। গুচ্ছের মাটির হাঁড়িকুড়ি আর তরি তরকারির দোকান ছাড়া কিছুই নেই প্রায়। কিছু মুরগি ছাগল এসেছে, গামছার ঝ্যালঝেলে শাড়ি ধুতির কয়েকটা দোকান, এক কোণে কয়েকটা নাপিত লাইন দিয়ে চুল কাটতে বসেছে, আর একদিকে ভাত পচাই হাঁড়িয়ার মদ বেচছে কয়েকটা মেয়ে। ছুরি কাঁচি শান দিচ্ছে এক লোক, তার তীক্ষ্ণ আওয়াজ। তবু মানুষের অন্ত নেই। দূর দূর গ্রাম থেকে সকাল থেকে এসেছে মেয়ে পুরুষ, খেতে না পাওয়া শীর্ণ চেহারার মিছিল। ওরা ভেবেছিল হাট হবে অনেকটা মেলার মতন, আনন্দ ফুর্তি হইহল্লার এক বিকেল। তার বদলে শুধুই মানুষ আর বেগুন পটলের ভিড়। এরা সবাই এসেছে অজানা অঞ্চলের মাঠ, জঙ্গল কিংবা টিলার প্রান্ত থেকে, শুধু হৃদয়হীন বিনিময়ের জন্য। বেঁচে থাকা, শুধুমাত্র বেঁচে থাকার মতন একটা দারুণ শক্ত কাজে এরা সবাই বিষম ব্যস্ত। আনন্দের ব্যবস্থা যে একেবারেই নেই তা নয়। ডুগডুগিতে ডিগ 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 শব্দ তুলে বাদর নাচ দেখানো হচ্ছে এক জায়গায়। ছক্কা পাঞ্জার জুয়ার বোর্ড পড়েছে গোটা তিনেক। হাঁড়িয়ার দোকানগুলোতেও ভিড় কম নয়। রোদের তাপ উঠেছে চওড়া হয়ে। ওরা চারজন অলস পায়ে ঘুরছে, ভালো লাগছে না ওদের। সঞ্জয় বলল, চল কাল চলে যাই এ জায়গা থেকে, আর ভালো লাগছে না। অসীম বলল, কেন, খারাপ কিসের? কলকাতাতেই বা এর চেয়ে কি এমন বেশি ভালো লাগে? কিন্তু আমরা এখানে এসেছিলুম চুপচাপ থাকতে, এখানেও সেই ভিড় আর গণ্ডগোল। তোর যদি ভিড় ভালো না লাগে তো তুই বাংলোয় গিয়ে শুয়ে থাক না। সঞ্জয় বলল, ঠিক ভিড়ের জন্যেও না, সব ব্যাপারটাই কেমন যেন ম্যাড়মেড়ে। আদিবাসীদের মেলা অনেক কালারফুল হবে ভেবেছিলাম। কতগুলো কুষ্ঠরোগী এসেছে দেখ, ওদের দিকে তাকালে গা শিরশির করে। শেখর বলল, তুই সব কিছুই দেখবি কেন? তোর পছন্দ মতন বেছে নে। লক্ষ্য করে দেখ, এখানকার পুরুষগুলো সব রোগাপটকা হলেও মেয়েগুলোর স্বাস্থ্য খারাপ নয়, তাকাতেও খারাপ লাগে না। আমি শুধু মেয়েদেরই দেখছি। সঞ্জয় শেখরের ইয়ার্কি গায়ে মাখল না। বলল, একটা জিনিস তোর মনে হচ্ছে না, এদের মধ্যে আমরা যেন একেবারে বিদেশি। আমাদের পোশাক, চালচলন এদের সঙ্গে কত তফাৎ। আমরা একই দেশের মানুষ, এ কথা বোঝার কোনো উপায় আছে? এদেশের রিভলিউশন কবে সম্ভব হবে? আমাদের কথা ওরা কোনোদিন শুনবে? কোনোদিন ওরা আমাদের বিশ্বাস করবে, আপনজন বলে ভাববে? শেখর বলল, তুই একটা মধ্যবিত্ত, তোর কথা কে শুনবে? কেউ শুনবে না। বিপ্লব যদি কখনো হয় তবে তার নেতা ওদের মধ্য থেকেই জন্মাবে। কবে? ভিড়ের মধ্যে লখাকে দেখতে পেয়ে শেখর ওকে ডেকে উঠল। লখার সঙ্গে স্পষ্ট চোখাচোখি হতেও লখা সাড়া দিল না, চট করে ভিড়ের মধ্যে মিশে গেল। অসীম হাসতে হাসতে বলল, ওর অভিমান হয়েছে, হাসবে আবার ঠিক। কলকাতায় চাকরি দেবার লোভ দেখিয়েছি। পরমেশ্বরের সঙ্গে অপর্ণার জয়াও এসেছে। ওরা চারজন তখন জুয়ার বোর্ডের সামনে দাঁড়িয়ে। অসীম শেখরকে বলছিল, কিরে খেলবি নাকি? শেখর বলছিল, কি হবে খেলে? গরিব বেচারারা এক্ষুনি আমাদের কাছে হেরে সর্বশান্ত হয়ে যাবে। এ খেলায় যার বেশি টাকা থাকে সেই জেতে। আমি কতবার দেখেছি, এদের সঙ্গে খেলতে ভালো লাগে না। অসীম বলল, যা যা, চাল মারিস না, তুই সব খেলাতেই জিতিস, খেলে দেখ না। শেখর হেসে পকেট থেকে ব্যাগ বার করল, ফিসফিস করে বলল, অসীম, তুই আমার জুয়া খেলা দেখিসনি। সুনীল আর অবিনেশের সঙ্গে বারিন্দার আড্ডায় একসময় কি তুলকালাম কাণ্ড করেছি, তুই তা জানিস না। একটা লাল 2 টাকার নোট ছুঁড়ে দিয়ে শেখর বলল, ছড়িদার রাখো, ওটা হরতনের ওপর রাখো। যে লোকটা বোর্ড পেতেছে সে সম্ভ্রমে সুরে বলল, পুরো 2 রুপিয়া মালিক! এখানে শিখি আদুলির বেশি কেউ খেলে না, আর সামর্থ্য নেই। শেখর ঘাড় হেলালো। টিনের কৌটোর মধ্যে একটা বড় ছক্কা ঘটাং ঘটাং করে নেড়ে ওল্টালো লোকটা। রুহিতন। শেখর হেরেছে। শেখরের মুখে কিন্তু তখনও টেপা হাসি। এবার একটা 5 টাকার নোট ছুঁড়ে দিয়ে বলল, ফির হরতন।
সেবারেও শেখরের হার। শেখর একটা 10 টাকার নোট রাখল, সেই হর্ত নেই। আবার হার। আবার হর্ত নেই 20 টাকা। সবাই উদ্গ্রীব হয়ে শেখরকে দেখছে। সেবার হর্তন উঠল। শেখর বলল, দাও হে ছড়িদার, 60 টাকা দাও। দেখলি অসীম, এ খেলাটা এতই সোজা। সঞ্জয় বলল, থাক শেখর, টাকাটা তুই নিসনি, বেচারা গরিব লোক। শেখর বলল, অত দয়া মায়া আমার নেই, জুয়ার টাকা আমি ছাড়ি না। এমন সময় পেছন থেকে জয়া বলেছিল, এ কি, কতক্ষণ থেকে আপনাদের খুঁজছি। ওরা পেছন ফিরে বলল, আমরা তো তোমাদের খুঁজছি। রুনি, তোমার কাচের চুড়ি কেনা হয়েছে? হয়নি? চলো খুঁজে দেখি। আপনাদের আরেকজন কই? ওরা তাকিয়ে দেখল রবি নেই, একটু আগেও ছিল। অসীম বলল, কিছু একটা কিনছে বোধ হয়, এসে পড়বে এক্ষুনি। অপর্ণা বলল, আমরা তো সব জায়গায় ঘুরে এলুম, ওকে কোথাও দেখলুম না তো। একটু আগেও তো ছিল আমাদের সঙ্গে, কিছু বলে যায়নি যখন, তখন কাছে কোথাও গেছে হয়তো। আপনারা ওই ভিড়ের মধ্যে কি করছিলেন? জুয়া খেলছিলাম, শেখর অনেক টাকা জিতে নিয়েছে। জুয়ার কথা শুনে জয়া একটু আঁতকে উঠল। ভর্ৎসনার চোখে শেখরকে দেখে বলল, ছি ছি, ওই সব লোকের মধ্যে বসে আপনারা জুয়া খেলছিলেন? শেখর হাসতে হাসতে বলল, তাতে কি হয়েছে, জিততে বেশ লাগে, তুমি একটু খেলবে নাকি? মাগো, বলতে লজ্জা করলো না আপনার? হাটের মধ্যে বসে আমি জুয়া খেলবো, হার বাকি থাকবে কি? অপর্ণা কিন্তু অত্যন্ত উৎসাহ পেয়ে গেল। উজ্জ্বলভাবে দাবি জানালো, আমি খেলবো, একটু আমায় খেলাটা শিখিয়ে দিন, কত টাকা লাগবে? দু বোনের বদলে অপর্ণার জয়াকে দু বন্ধু বলেই মনে হয় সব সময়। তার মধ্যে অপর্ণারই ব্যক্তিত্ব বেশি। এবার কিন্তু জয়া হঠাৎ দিদিগিরি ফলিয়ে ভারী গলায় বলল, না রুনি, ছেলে মানুষই করিস না। কেন, একটু খেলি, বেশি না। না, বাবা শুনলে রাগ করবেন। দিদির কথার অবাধ্য হবে কি হবে না এরকম দ্বিধা অপর্ণার মুখে। সে আর কিছু বলার আগেই শেখর তার চোখে সিগারেটের ধোঁয়া ছুঁড়ে বলল, রুনির খুব শখ দেখছি, এ বয়সে জুয়া খেলায় এত ঝোঁক। থাক, খেলতে হবে না, চলো। পায়ে পায়ে সম্পূর্ণ হাটটাই ঘোরা হয়ে যায় আবার। সঞ্জয় বারবার চোরা চাহনিতে দেখছে অপর্ণাকে। অনুরাধার সঙ্গে অপর্ণার সত্যি দারুণ মিল, শুধু চেহারায় নয়, স্বভাবেও। অনুরাধা যদি এই মেলায় আসতো তাহলে সেও নিশ্চয়ই জুয়া খেলতে চাইতো। হঠাৎ একটা কথা কল্পনা করে সঞ্জয়ের হাসি পেল। মিস্টার বিশ্বাস যদি কখনো দেখতে পেতেন এরকম একটা হাটে কতগুলো নোংরা আর জঙ্গলি লোকের সঙ্গে বসে তার মেয়ে জুয়া খেলতে চাইছে, তাহলে তার মুখের চেহারা কেমন হতো? মিস্টার বিশ্বাস খুব স্পোর্টসের ভক্ত। জুয়া খেলাকেও তিনি কি স্পোর্টস হিসেবে নিতে পারতেন, কিংবা গেম ফর রিল্যাক্সেশন? মিস্টার বিশ্বাসের ওপর কোনো একটা প্রতিশোধ নেবার দারুণ ইচ্ছে হয় সঞ্জয়ের। অসীম বারবার চেষ্টা করছে অপর্ণার পাশে পাশে হাঁটতে। অপর্ণা কখনো এদিক ওদিক চলে গেলে অসীম আবার স্থান বদলে নিজের জায়গা করে নিচ্ছে। অপর্ণার কৌতূহলের শেষ নেই, যে কোনো ভিড় দেখলেই সে একবার উঁকি দেবে, এমনকি বাঁদর নাচও তার দাঁড়িয়ে দেখা চাই। অনেক খুঁজে একটা পছন্দসই চুড়ির দোকান পাওয়া গেল। অন্যদের সরিয়ে ওরা সামনে গিয়ে দাঁড়ালো। জয়ার হাত নরম, সহজেই সে হাত ভর্তি চুড়ি পরে ফেলল। কিন্তু অপর্ণার হাত একটু শক্ত। অনভিজ্ঞ চুড়িওয়ালা অনবরত পরাতে গিয়ে ভাঙছে। অসীম তার পাশে বসে পড়ে বলল, আরে ধ্যাত, দাও, আমি পরিয়ে দিচ্ছি। অপর্ণা ভ্রুভঙ্গি করে বলল, আপনি চুড়ি পরাতেও পারেন বুঝি? পরাতে না পারি, ওর মতো ভাঙতে তো পারবো। ভাঙছেই যখন, ওর বদলে আমিই ভাঙি। কিন্তু ও ভাঙলে পয়সা লাগবে না, আপনি ভাঙলে পয়সা দিতে হবে। হোক, তবু আমার কাঁচের চুড়ি ভাঙতে ভালো লাগে। আগে অনেক ভেঙেছেন বুঝি? হ্যাঁ, অনেক, মনে মনে। অসীম অপর্ণার হাত নিজের করতলে তুলে নিল। আঙুলগুলো লম্বা লম্বা, নখগুলোতে গোলাপি আভা। দেখতে এত নরম হাত, তবু এত শক্ত কেন? মুখ টেপা হাসিতে অপর্ণা বলল, এ কি, এত জোরে চেপে ধরেছেন কেন? চুড়ির বদলে আমার হাতটাই ভাঙবেন দেখছি। অনেক ভেবেচিন্তে সঞ্জয় একটা রসিকতা করার চেষ্টা করল। কি করবে, ওর তো পানি গ্রহণ করার অভ্যেস নেই।
সে রসিকতায় কেউ হাসল না। জয়া বলল, চুড়িওয়ালা হিসেবে অসীমবাবুকে কিন্তু বেশ মানিয়েছে। অসীম বলল, রুনি, তুমি কী রঙের চুড়ি পরবে বলো? আপনিই পছন্দ করুন। অপর্ণার শাড়ির পাড় হালকা সবুজ, কপালেও সবুজ টিপ পড়েছে। সেগুলো এক পলক দেখে নিয়ে অসীম বলল, তোমাকে সবুজেই ভালো মানাবে। সবুজ চুড়ির গোছা তুলে নিয়ে সবাইকে আশ্চর্য করে দিয়ে অসীম প্রথম দুটি চুড়ি না ভেঙে অপর্ণার হাতে পরিয়ে দিল। পেছনে দাঁড়ানো উদ্গ্রীব জয়া, শেখর, সঞ্জয় হুররে করে উঠল। অসীম সগর্বে পরের দুগাছা চুড়ি একটু তাড়াতাড়ি পরাতে গিয়ে মট করে ভেঙে ফেলল। অপর্ণা বলল, আমি কিন্তু প্রত্যেক হাতে 6 গাছা করে পরব। পরের দুগাছা ঢোকাতে না ঢোকাতেই ভাঙল। তার পরের দুগাছা কবজি পর্যন্ত এসেও টিকল না। অপর্ণা বলল, আপনি আমার হাত কত জোরে চেপে ধরেছেন, লাগছে সত্যি। শেখর বলল, অসীম উঠে আয়, তোর কেরদানি বোঝা গেছে, তুই ভাঙতে ভাঙতে দোকানেই সাফ করে ফেলবি। অসীম বেপরোয়াভাবে জবাব দিল, ভাঙুক না, ক টাকার আর জিনিস আছে এখানে। অসীমের এই স্থূল ভাষণে সঞ্জয় একটু দুঃখিত বোধ করল। চুড়িওয়ালার দিকে তাকিয়ে সে যেন একবার নীরবে ক্ষমা চেয়ে নিল। সঞ্জয় অনুভব করল কি করে যেন তার মনের বিষণ্ণতা বা গুমট ভাবটা কেটে গেছে। অনুরাধাকে সে কোনো দিন কাঁচের চুড়ি পরতে দেখেনি। অনুরাধার হাত কি শক্ত? কোনো সন্দেহ নেই, এই হাটে এলে অনুরাধাও কাঁচের চুড়ি পরতে বসে যেত। অপর্ণা মুখ তুলে বলল, হাতখানা কীরকম জোরে ধরেছে দেখুন না, চুড়ি পরাবেন না হাত করি পরাবেন? দাঁড়াও, এবার ঠিক, খুব আস্তে। হাতখানা আস্তে ধরে অসীম বোধ হয় চুড়িগুলো বেশি জোরে ধরেছিল। এবার একটা চুড়ি ভেঙে অপর্ণার হাতের মধ্যে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে তরতর করে বেরিয়ে এলো রক্ত। অপর্ণার ফর্সা হাতের উপর মোটা মোটা রক্তের ফোঁটা গড়িয়ে গেল। একটুও মুখ বিকৃত না করে অপর্ণা খলখল করে হেসে উঠে বলল, বেশ হয়েছে, এবার ছাড়ুন। অসীমের মুখ ফ্যাকাশে, বলল, ইস, রক্ত বেরিয়ে গেল। সে তখনও অপর্ণার হাত ধরে রক্তের দিকে চেয়ে আছে। অপর্ণা আবার বলল, এবার হাতখানা ছাড়ুন। রক্ত? কি হবে এখন? কি আর হবে, ভারী তো একটু রক্ত। জয়া বলল, রুনি উঠে আয়, হাতটা বেঁধে দিচ্ছি। অপর্ণা বলল, বাঁধতে হবে না, এক্ষুনি থেমে যাবে, বেশি কাটেনি। অসীমের মুখখানা ক্রমশ অস্বাভাবিক সাদা হয়ে গেল, গলার স্বর বদলে গেছে। সে বলল, আমি রক্ত বার করে দিলাম? অপর্ণা সেরকমই হাসতে হাসতে বলল, ও কি, আপনি ওরকম করছেন কেন? একটু রক্ত বেরিয়েছে তো কি হয়েছে? মুখ দিয়ে টানলে অনেক সময় রক্ত থেমে যায়। অবলীলাক্রমে অপর্ণা তার হাতখানা অসীমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনি মুখ দিয়ে টানবেন, টানুন না। অসীম কেঁপে উঠে বলল, না না, আমি রক্ত সইতে পারি না, না না। কি ছেলে মানুষ, ভয় পান বুঝি? কাল সন্ধেবেলা মহুয়ার দোকানে সেই নাচুনে মেয়েটার দিকে অসীম যেরকম ভয়ার্থভাবে তাকিয়েছিল, আজও অসীমের দৃষ্টি ক্রমশ সেই রকম হয়ে এলো। শেখর বুঝতে পারল অসীমের সেই পরিবর্তন। শিরা ফুটো হয়ে গেছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু অপর্ণার হাতের ওইটুকু ক্ষত থেকে বেশ রক্ত বেরুতে লাগলো। কয়েক ফোঁটা পড়ল মাটিতে। অপর্ণার হাত ছেড়ে দিয়ে অসীম সেই মাটিতে পড়া রক্তের দিকে তাকিয়ে রইল। শেখর বলল, দেখি রুনি, তোমার হাতে কাঁচ টাচ ফুটে আছে কিনা, গাঁদা গাছের পাতা রগড়ে লাগালে রক্ত এক্ষুনি থেমে যেত। অপর্ণা উঠে দাঁড়িয়েছে। শেখর সস্নেহে তার হাতখানা নিয়ে পকেট থেকে ফর্সা রুমাল বার করে মুছতে লাগলো। কাঁচ বিঁধে নেই, কিন্তু ক্ষতটা ভোঁতা ধরনের, তাই রক্ত থামতে চাইছে না। এর মধ্যেই ওদের ঘিরে ছোটোখাটো একটা ভিড় জমে গেছে। বাবুদের বাড়ির সুন্দরী মেয়ের হাতে রক্ত, আর একজন ছোকরা বাবু এত মানুষের ভিড়ের মধ্যে সেই মেয়ের হাত ধরে আছে। হাটের জীবনে আর তো কোনো মজা নেই, এই একটুখানি মজা। তাদের আরও আনন্দ দেবার জন্যেই বোধ হয় শেখর অপর্ণার হাতটা মুখের কাছে নিয়ে ক্ষতস্থানে মুখ দিল। অপর্ণার মুখে কোনো রেখা নেই। সে এদিক ওদিক তাকিয়ে বলল, রবিদা তো এলেন না। জয়া শিউরে উঠে বলল, ইস, অন্য কারো রক্ত কেউ খেতে পারে? শেখরবাবু যেন একটা কি। শেখর হাসি মুখ তুলে বলল,
আমি নিজে হাত কেটে গেলে কখনো মুখ দিতে পারি না, কিন্তু মেয়েদের রক্তের স্বাদ নেবার সুযোগ তো আর কখনো পাইনি, তাই একটু চেখে নিলাম। রুনির রক্ত কি মিষ্টি! অপর্ণা এই প্রথম নিজের ক্ষতস্থানে ভালো করে তাকালো। আপন মনে বলল, মিষ্টি বুঝি? আমি শুনেছিলাম সব রক্তের স্বাদই নোনতা। রবিদার কি হলো, হারিয়ে গেলেন নাকি? কি জানি, হয়তো আমাদের খুঁজে না পেয়ে বাংলোয় ফিরে গেছে। চলুন এবার আমরাও ফিরি, এ হাটের তো কিছুই দেখার নেই। তাছাড়া এমন জল তেষ্টা পেয়েছে, ইস কতদিন যে কোকাকোলা খাইনি। শেখর বলল, সত্যি তো, কোকাকোলার অভাবে বালিগঞ্জের মেয়েদের কষ্ট তো হবেই। ডাব খাবে? ডাব পাওয়া যাবে এখানে? না, খোঁজাখুঁজি করেও ডাব পাওয়া গেল না। পানীয় বলতে এখানে শুধু হাঁড়ি আর মদ, তা দিয়ে অপর্ণার তৃষ্ণা মেটানো যাবে না, এবার ফিরতেই হবে। হাট ভাঙতে শুরু করেছে বিকেল গাঢ় হবার সঙ্গে সঙ্গেই। খুব বেশি রাত হবার আগেই এরা অনেকে ফিরে যাবে দূর দূর গায়ে। মাটির হাঁড়িতে সওদা ভরে নিয়ে দল বেঁধে চলে যাচ্ছে অনেকে। নতুন করেও আসছে দু একটা দল, কিন্তু এ কথা ঠিক, রবি এদের মধ্যে কোথাও নেই। শেখরের ভুরু দুটো সামান্য কুঁচকে গেল। ওদের ডেকে বলল, চলো এবার ফিরি। অসীম একটু দূরে সরে গিয়েছিল, আবার অপর্ণার পাশে এসে বিষণ্ণ সুরে বলল, তোমরা আমাদের বাংলোয় একটু আসবে, ওখানে ডেটল আছে, লাগিয়ে দিতাম। ইস, এতখানি রক্ত বার করে দিলাম। অপর্ণা পাগলাটে গলায় বলল, খবরদার রক্তের কথা বলবেন না, আমার ভালো লাগছে না, আপনি ওরকম করছেন কেন? শেখর জয়াকে জিজ্ঞেস করল, কি একটু বাংলায় গিয়ে বসবে নাকি? তোমার শ্বশুরমশাই চিন্তা করবেন না তো? জয়া উত্তর দিল, পরমেশ্বরকে দিয়ে খবর পাঠাতে পারি, কিন্তু ছেলেটা আমার কান্নাকাটি না করে। চলুন একটু ঘুরে আসি, আমি ওই বাংলোতে কখনো যাইনি। বাইরে গাছতলায় বসেছিল পরমেশ্বর। জয়া তাকে ডেকে বলল, তুমি বাবুকে গিয়ে বলবে আমি একটু পরে আসছি। ছোটবাবু যদি কাঁদে আমার কাছে আসতে চায়, তবে আমার কাছে ওই বাংলোয় দিয়ে যাবে, বুঝলে? বাংলোতে বেশ ভিড়। চৌকিদার রতিলাল খাকি পোশাক পরে সেজেগুজে ফিটফাট হয়েছে, আর কয়েকজন ফরেস্ট গার্ড ঘোরাঘুরি করছে। বাইরের বাগানে চেয়ার টেবিল সাজানো, ফুলদানিতে ভর্তি ফুল। কি ব্যাপার, আজ এখানে উৎসব নাকি? রান্নাঘরের পাশ থেকে চওড়া মুখে বিনীত হাস্যে রেঞ্জার সুখেন্দু পুরকায়স্থ বেরিয়ে এসে বলল, আজ কনজারভেটর আসবেন, খবর পাঠিয়েছেন। প্রায় 3.5 মাস বাদে স্যার এদিকে আসছেন। না না, আপনাদের কোনো অসুবিধে হবে না, সেজন্যই বাইরে ব্যবস্থা করেছি। আপনারা বারান্দা কিংবা ঘরে বসুন। উনি অবশ্য আজ রাত্রে এখানে থাকবেন কি না ঠিক নেই। অরণ্যের অধিপতি আসছেন, তাই সাজ রব। ওদের একটু আড়ষ্ট লাগতে লাগলো। ওরা যেন আজ এখানে অবান্তর, অপ্রয়োজনীয়। সবাই ব্যস্ত হয়ে ছুটোছুটি করছে, ওদের দিকে বিশেষ কেউ চেয়ে দেখছে না। জয়া বলল, তাহলে আজ আমরা চলে যাই? শেখর বলল, না, কেন? অপর্ণার কবজিতে স্টিকিং প্লাস্টার লাগানো হয়ে গেছে। সে বলল, বাহ, যাব কেন? বেশ সুন্দর লাগছে জায়গাটা, আসুক না ওরা। জয়া তবু স্বস্তি বোধ করছে না। সম্ভ্রান্ত ঘরের বউ সে, একটা জিনিস তার সহ্য হয় না, সে যেখানে উপস্থিত থাকবে সেখানকার চাকর আর্দালিরা তার হুকুমের প্রতীক্ষায় না থেকে অন্যদের জন্য খাটবে, এরকম দেখা তার অভ্যেস নেই। রতিলালকে দুবার ডেকেও পাওয়া যায়নি। তার ওপর সে যখন শুনল শেখরদের ঠিক মতন রিজার্ভেশন নেই, তাতে সে আরও ব্যস্ত হয়ে উঠল। বলল, জিনিসপত্র গুছিয়ে নিয়ে এক্ষুনি চলুন না আমাদের বাড়িতে, কত ঘর পড়ে রয়েছে, বাবা খুব খুশি হবেন। সঞ্জয় তাকে বলল, না, বসুন না, সামান্য কে এক কনজারভেটর আসছে বলেই আমরা পালাবো কেন? রবির অনুপস্থিতি এখন স্পষ্ট বোধ করা যাচ্ছে। এসব ক্ষেত্রে রবি দাপটের সঙ্গে কথাবার্তা চালাতে পারত। ওরা বারান্দায় বসে নিচু স্বরে গল্প করতে লাগলো। একটু ঘুরে এসে সঞ্জয় বলল, জানিস শেখর, এখানে আশ্চর্য কাণ্ড চলছে। কনজারভেটরদের গোষ্ঠীর জন্য কী রান্না হয়েছে জানিস? রাক্ষসের খাবার। ডজনখানেক টোস্ট, গুচ্ছের চিংড়ি মাছ ভাজা, ভেটকি মাছ,
এক হাঁড়ি রসগোল্লা, ক্ষীর, এসব জোগাড় করলই বা কী করে? আর কাদের পয়সা জানিস? বলতে বলতে সঞ্জয় উত্তেজিত হয়ে উঠল। আমি রতিলালকে জিজ্ঞেস করলুম, সব ওই রতিলাল আর 3জন ফরেস্ট গার্ডের পয়সায়। 47 টাকা করে মাত্র মাইনে পায়। কি ব্যাপার চলছে এসব এখানে? অসীম বলল, এসব জঙ্গলের আলাদা নিয়ম কানুন, তুই এর মধ্যে মাথা গলাচ্ছিস কেন? তার মানে চালাকি নাকি? কনজারভেটরও তো নেহাত একজন সরকারি অফিসার, তার খাওয়ার জন্য এরা খরচ করবে কেন? হয়তো সাহেব ওদের পরে বকশিস দিয়ে দেবে। কোনো সরকারি অফিসার বেয়ারাদের বকশিস দেয় না, আমি জানি না। আচ্ছা, দেখছি ব্যাপারটা। কিন্তু রতিলালকে আমরা ডাকছি, সে আসছে না কেন? আমরা তো তাকে রোজই বকশিস দিচ্ছি। আমি বলে এসেছি আসছি এক্ষুনি, ওর দোষ নেই। রতিলাল লোকটা সত্যিই ভালো, চোট্টর নয়, সৎ লোক। কিন্তু কি করবে, কনজারভেটর ওর দণ্ডমুণ্ডের কর্তা। আমরা তো এসেছি 2 দিনের জন্য, সুতরাং বড় সাহেবকে খুশি না করলে। এই সময় রতিলাল আস্তে আস্তে ওদের কাছে এসে দাঁড়ালো নিঃশব্দে। মেয়েদের দিকে সে একবার আর চোখে তাকালো। অসীম জিজ্ঞেস করলো, কি রতিলাল, আমাদের চা দেবে না? এতবার ডাকছি, শুনতে পাওনি? সে কথার উত্তর না দিয়ে রতিলাল কাঁচুমাচুভাবে বলল, বড়া সাব ইধার আজ রাত মে ঠর জানে সে আপ লোগ। অসীম তীব্রভাবে বলল, সে আমরা বড় সাহেবের সঙ্গে বুঝবো। এই মেম সাহেবদের চেনো? ত্রিপাঠীজির কোঠি, দরকার হলে আমরা সেখানে চলে যাব। অপর্ণা বলল, আমার কিন্তু এক্ষুনি চা চাই, যা তেষ্টা পেয়েছে। পরপর 2টো গাড়ি এসে কম্পাউন্ডে ঢুকলো। গাড়ি থেকে নামলো 2জন সমর্থ পুরুষ, একজন স্থূলাঙ্গী মহিলা, 2টো বাচ্চা, একটি 19-20 বছরের ছেলে, চাপা প্যান্ট ও হাতে মাউথ অর্গান, একটি 15-16 বছরের মেয়ে, 8 সালোয়ার কামিজ পরা, হাতে ট্রানজিস্টার। মুহূর্তে জায়গাটা মাউথ অর্গানের কর্কশ আওয়াজ আর হিন্দি গানের সুরে মুখরিত হলো। তা ছাপিয়ে শোনা গেল স্থূলাঙ্গী মহিলার কণ্ঠস্বর, লাস্ট টাইম ইধার একটু ম্যাগনোলিয়া ট্রি দেখকর গিয়া, ও কিধার? শেখররা বারান্দায় এসে দাঁড়িয়েছিল, দলটি ওদের এখনও দেখতে পায়নি। সঞ্জয় বলল, ওই পাইপ মুখে লোকটাই টপ বস, মুখ দেখলেই চেনা যায়। বউ ছেলে মেয়েদের নিয়ে বেড়াতে এসেছে, সুতরাং এটা অফিসিয়াল ট্যুর নয়। ওর কোনো প্রায়োরিটি নেই, গাড়িগুলোও নিজেদের না, সরকারি গাড়ি বলেই সন্দেহ হচ্ছে। শেখর হাসতে হাসতে বলল, সঞ্জয়, তুই কোনো গ্রামাঞ্চলে কখনো ঘুরিসনি, বুঝতে পারছি। এইসব জায়গায় সরকারি কাজ কিভাবে হয় তোর কোনো আইডিয়া নেই। সঞ্জয় বলল, তা হোক না, সপরিবারে বেরিয়েছে, তার মানে অফ ডিউটি। এখন আমরা আর ওরা একই, চল এগিয়ে গিয়ে কথা বলি। জয়া বলল, দেখ রুনি, ভদ্রমহিলা কীরকম বিশ্রী ধরনের একগাদা গয়না পরেছেন। অপর্ণা থামে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। এক পলক মাত্র সেই দলটির দিকে তাকিয়ে আর গ্রাহ্য করেনি। এবার আলগাভাবে উত্তর দিল, তুই অমনি শাড়ি গয়না দেখতে বসলি? চোঙ্গা প্যান্ট পরিহিত ছোকরা মাউথ অর্গান রেখে ক্যামেরা খুলেছিল। ওদের দিকে চোখ পড়তেই থমকে তাকালো, চোখ সরু করল। পাইপ মুখে লোকটি কথা বলতে বলতে থেমে গেলেন। রেঞ্জার পুরকায়স্থ, তার কাছে গিয়ে নিচু গলায় কি যেন বলতে লাগলো। পাইপ মুখে ব্যক্তিটি বললেন, অফকোর্স অফকোর্স। সঞ্জয় এগিয়ে গিয়ে বলল, লেট আস ইন্ট্রোডিউস আওয়ারসেলভস। হাসি মুখে তিনি বললেন, একটু ভাঙা উচ্চারণ কিন্তু নিখুঁত বাংলায়, সব শুনেছি, ইনি ডিএফও মিস্টার সাক্সেনা, আমি হচ্ছি RK ভগত। আপনারা বেড়াতে এসছেন, খুব আনন্দের কথা, খুব আনন্দ। আমরা তাহলে অন্য জায়গায় যাচ্ছি, আপনারা ফ্যামিলি নিয়ে এসেছেন। শেখর বলল, না, আমরা ফ্যামিলি নিয়ে আসিনি, ওরা আমাদের বান্ধবী, এখানে ওদের বাড়ি আছে, দরকার হলে আমরা। কনজারভেটর সাহেব আর চোখে আরেকবার তাকালেন জয়া আর অপর্ণার দিকে। ইজি চেয়ারে বসে জয়া অন্যদিকে মুখ ফিরিয়ে আছে, কিন্তু অপর্ণা চেয়ে আছে এদিকেই। থামে হেলান দিয়ে, একটা পা উঁচু করা, উদ্ধত ভঙ্গি অপর্ণার। অপর পুরুষ তার দিকে তাকালে সে তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নেয় না। ডিএফওর দিকে তাকিয়ে কনজারভেটর পরম উদার ভঙ্গিতে বললেন, তাহলে মিস্টার সাক্সেনা, এরা যখন এখানে রয়েছেন, আমরা তখন অন্য কোথাও। মিস্টার সাক্সেনা চকিতে একবার দেখলেন রেঞ্জারের দিকে, ঈষৎ তীব্র দৃষ্টি,
তিনি বিশেষ বিনয়ের ধার ধারেন না। জিজ্ঞেস করলেন, এদের কি এখানে রিজার্ভেশন ছিল? আমার দপ্তরে তো কোনো চিঠি যায়নি। এখানকার চৌকিদার কে? সঞ্জয় তাড়াতাড়ি বলল, না, আমাদের রিজার্ভেশন ছিল না, খালি দেখে এখানে এসেছি। আমাদের অবশ্য থাকবার অন্য জায়গাও আছে এখানে। কনজারভেটর বরাভয়ের ভঙ্গিতে হাত তুললেন। নো নো, ইউ এনজয় ইউর সেলভস। আমরা যাচ্ছি। ফুরখাইট নেক্সট বাংলোটা কত দূরে? 12 miles. ফাইন, ম্যাটার অফ হাফ অ্যান আওয়ার, লেটস মুভ। সালোয়ার পরা মেয়েটি সারা শরীর দুলিয়ে কাছে এসে জিজ্ঞেস করল, ড্যাডি, আরন্ট উই স্টেইং হেয়ার? নো ডার্লিং, উই আর মুভিং ফর আ বেটার রেস্ট হাউস। ওরা আবার গাড়িতে ওঠার বন্দোবস্ত করছে। ততক্ষণে সার বেঁধে খাবার আসতে শুরু করেছে। সুখেন্দু পুরকায়স্থ ছুটে গিয়ে কনজারভেটরকে বললেন, স্যার, থোড়া টি অর স্ন্যাক্স। মিস্টার ভগত গাড়িতে পা দিয়েছিলেন। পেছন ফিরে বললেন, এসব কি, এত খাবার? ওয়াই? স্যার, অনেক দূর থেকে আসছেন, সামান্য কিছু। মিস্টার ভগত অত্যন্ত রেগে গেছেন মনে হয়। বললেন, তার মানে এত খাবারকে আপনাদের করতে বলেছে? এসব অন্যায়, আমাদের নিজেদের সঙ্গে খাবার আছে। তারপর অসীমদের দিকে ফিরে বললেন, দেখেছেন এদের কাণ্ড? এরা কী ভাবে? এখনও ব্রিটিশ আমলে আছে? সাহেবদের খুশি করার জন্য দিস মেন্টালিটি। স্যার, সামান্য অন্তত কিছু মুখে দিন। নো। রতিলাল সাহেবের স্ত্রীর কাছে ছুটে গিয়ে অনুরোধ করল খেতে। মোটাগিন্নি জানালেন, তার এখন পেট ভর্তি। আচ্ছা, অত অনুরোধ করছে যখন, সঙ্গে নিয়ে যেতে পারেন, পরে খাবেন। সুশি ডার্লিং, টিফিন ক্যারিয়ার ঠো নিকাল দো। কনজারভেটর এবং ডিএফও সেই মুহূর্তে হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়লেন। দুজনেই এগিয়ে গিয়ে গাছ পরীক্ষা করতে লাগলেন। শালগাছে হাতের ভর দিয়ে দাঁড়িয়ে মানুষজন বিস্মৃত হয়ে অরণ্য বিষয়ে আলোচনায় মগ্ন হয়ে পড়লেন। চৌকিদার আর ফরেস্ট গার্ডরা লাইন বেঁধে খাবারের প্লেট নিয়ে আসতে লাগলো। একটা নয়, 3টে টিফিন ক্যারিয়ার ও হটবক্স বেরোলো গাড়ি থেকে। আলাদা আলাদাভাবে খাবারগুলো ভর্তি হতে লাগলো তাতে। মোটাগিন্নি সম্রাজ্ঞীর ভঙ্গিতে কোমরে হাত দিয়ে সব পর্যবেক্ষণ করতে লাগলেন। সালোয়ার পরা মেয়েটি তার কানে কানে কিছু বলতেই তিনি অবজ্ঞার ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে দেখলেন অপর্ণাকে। একটু বাদে কনজারভেটর হঠাৎ আবার বাস্তব জ্ঞান ফিরে পেয়ে বললেন, ওয়েল, লেটস গো। গাড়ি ছাড়বার আগে হাসি মুখে মিস্টার ভগত ওদের দিকে চেয়ে বললেন, এনজয় ইউর সেলভস, উইশ ইউ আ ভেরি গুড টাইম। ফুরখাইট কাল আমার সঙ্গে দেখা করবে। গাড়ি ছেড়ে যেতেই সুখেন্দু পুরকায়স্থ ধপ করে চেয়ারে বসে বলল, হয়ে গেল, ব্যাড রিপোর্ট নির্ঘাত। এখন কার চাকরি যায়? অসীম বলল, চাকরি যাবে কেন? ভদ্রলোক তো বেশ ভালোই। কি বলছেন স্যার? উনি কীরকম রেগে গেছেন বুঝতে পারলেন না? কোথায়? রাগ তো দেখলুম না। স্বয়ং কনজারভেটর বাংলোয় থাকার জায়গা পাননি। ওনাদের রাগ কি মুখে চোখে ফোটে? দেখলেন না, আমার সুখেন্দু না দেখে পুরকাইট ডেকেছেন, খাবার একটুও মুখে তুললেন না। খাবার বানানোই আপনাদের অন্যায় হয়েছে। অন্যায়? ব্রিটিশ আমল 18 বছর আগে শেষ হয়ে গেছে। আমরা জানি না? আমরা ঘাস খাই? এই 3.5 মাস আগেও উনি যখন এসেছিলেন কীরকম ভুরি ভোজন করে গেছেন তা জানেন? সেবার আবার বলেছিলেন, চিংড়ি মদ জোগাড় করতে পারো না? কত কষ্টে এবার সকালের ট্রেনে লোক পাঠিয়ে জামশেদপুর থেকে মাছ আনিয়েছি, শুধু আপনাদের দেখে ভরং। রতিলাল বিপন্ন মুখে দাঁড়িয়ে আছে। তার চোখ স্পষ্ট ছলছল। সেদিকে তাকিয়ে সুখেন্দু পুরকায়স্থ বললেন, এই লোকটাই মরবে। সঞ্জয় তীব্র কণ্ঠে জানালো, মোটেই না, আপনি বেশি ভয় পাচ্ছেন। আমি ওর চাকরির দায়িত্ব নিলুম। অসীম অপর্ণার দিকে ফিরে বলল, সঞ্জয়টা লেবার অফিসার তো, এখন ওর মধ্যে সেটা জেগে উঠেছে। বেড়াতে এসেও চাকরির স্বভাব যায় না ওর। কপালে ওই যে কাটা দাগটা দেখছ, একবার শ্রমিকরা ওকে মেরেছিল। সঞ্জয় চেঁচিয়ে উঠল, আমরা এখানে এসে উঠেছি এবং আছি বলে রতিলালের চাকরি নিয়ে টানাটানি পড়বে, তা হতেই পারে না। অসীম ব্যঙ্গ করে বলল, চাকরি ওর যাওয়াই উচিত। বউয়ের অসুখ বলে বলে লোকটা আমাদের জন্য কোনো কাজই করেনি। আজ বিকেলে এসে 3 বার চা চেয়েছি, তবু পাইনি। চাকরি ওর না গেলে আমি ওর নামে কমপ্লেন করব। অসীম, তুই ঠিক ব্যাপারটা বুঝতে পারছিস না। খুব পারছি।
বাংলোর চৌকিদারের কাজ। বাংলোতে যে এসে থাকবে তারই দেখাশোনা করা। কোনো অফিসারের নিজস্ব আড্ডালি তো নয়। বউয়ের অসুখ, আজ সারাদিন এখানে বসে রান্না করলো কি করে? রেঞ্জার সুখেন্দু পুরকায়স্থ উঠে এসে অসীমের কাঁধে হাত রেখে বিনীতভাবে বলল, অসীমবাবু, বউয়ের অসুখ নিয়ে ওকে আর ভাবতে হবে না। সে আজ সন্ধে পর্যন্ত বাঁচবে না বোধ হয়। অসীম থতমত খেয়ে বলল, কি বলছেন আপনি? তাও এসেছে এখানে? এসব জায়গায় চাকরির কীরকম দাম আপনি জানেন না। সকালে আমি নিজে ওর বাড়িতে ডাক্তার নিয়ে গিয়েছিলাম, আমাদের হেলথ সেন্টারের ডাক্তার। তিনি বললেন কয়েক ঘন্টার বেশি আয়ু নেই। আমি দেখলুম বউ যখন বাঁচবে না তখন আর চাকরিটা হারায় কেন? ছেলে মেয়েগুলোকে খাওয়াতে হবে তো। গাড়ি দুখানা বাংলোর গেট পেরিয়ে ডান দিকে বেঁকেছে। এখনও তেমন স্পিড নেয়নি। কোনাকুনি ছুটলে হয়তো এখনও ধরা যায়। সঞ্জয় হঠাৎ সেই দিকে ছুটতে ছুটতে চেঁচিয়ে উঠল, 1 মিনিট মিস্টার ভগত, একটু দাঁড়ান, 1 মিনিট প্লিজ। কাল রাত্রে যে জঙ্গলের মধ্যে রবি অসীমরা উলঙ্গ হয়ে ছোটাছুটি করেছিল, সঞ্জয় সেখান দিয়েই ছুটে গেল। গাড়ি দুটো থেমেও গেল। জানালা দিয়ে মুখ বাড়িয়ে মিস্টার ভগত বললেন, এনি ট্রাবল? আপনাদের বিরক্ত করলুম, ক্ষমা করবেন। একটা কথা, আমরা এ বাংলোয় আছি বলে আপনারা বিরক্ত হয়ে চলে যাচ্ছেন কি? তাহলে না না, নাথিং অফ দ্যাট শর্ট। দেখুন, এখানকার চৌকিদার এবং অন্যান্যদের ধারণা আমরা আছি বলেই আপনারা বিরক্ত হয়ে চলে যাচ্ছেন এবং এজন্য পরে ওদের চাকরির ক্ষতি হবে, এরকম নাকি হয়? দেখুন মিস্টার, এইসব ব্যাপারে আপনার সঙ্গে কথা বলার কোনো রকম উৎসাহ আমাদের নেই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। সঞ্জয় অত্যন্ত বিনীতভাবে বলল, আপনাদের দেরি করাবার জন্য আমি সত্যিই দুঃখিত, কিন্তু ওরা ভয় পেয়েছে। আপনি যদি একটু মুখের কথা বলে যান যে ওদের কোনো ক্ষতি হবে না। হোয়াট ডু ইউ মিন? আমি আমার সাবঅর্ডিনেটরদের কাছে এক্সপ্লেন করতে যাব? আপনার এই অনুরোধকে কেউ কেউ অডাসিটি বলতে পারে। না না, ওদের কাছে বলতে হবে না। আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়ে যান যে ওদের কিছু। আমার অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে আপনাকে কেন প্রতিশ্রুতি দিতে যাব? মাইন্ড ইউর ওন বিজনেস। দিস ইজ অলসো মাই বিজনেস। আমরা এখানে এসেছি বলেই যদি একটা লোকের চাকরি চলে যায় সেটা অত্যন্ত অন্যায়। তাতে আপনাদের এখানে থাকতে দিয়ে আমরা চলে যাচ্ছি, এটাই কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। আপনার যদি কিছু আপত্তি থাকে আপনি আমাদের বলতে পারেন। পরে শুধু শুধু ওই গরিবদের ওপর অ্যাকশন নেবেন না। আপনি জানেন না ওই চৌকিদারটার বউয়ের ভীষণ অসুখ, এতক্ষণে মারা গেছে, তবুও এসেছে আপনাদের জন্য। অ্যাবসার্ড! না না, সত্যি। আপনি বরং আরেকবার আসুন, সব শুনবেন। আমরাও এইমাত্র জানতে পারলাম আপনারা এখানে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করতে এসেছেন। আপনাদের তো অত কথা ভাববার দরকার নেই। আপনি ভদ্র ভাষায় কথা বলুন। ওই মেয়েরা এখানকার লোকাল লোক, বেড়াতে এসেছে। আপনি শুধু শুধু খারাপ ধারণা করবেন না। আপনি রাস্তা ছাড়ুন, আমি আর দেরি করতে পারছি না। না, আপনি বলে যান, যদি কারোর চাকরি যায় আমি সহজে ছাড়ব না। ইজ দিস চ্যাপ আ লুনাটিক অর সামথিং? ড্রাইভার, চালাও। সঞ্জয় সত্যি অনেকটা পাগলের মতন চিৎকার করতে লাগলো। তার কপালের কাটা দাগটা জ্বলজ্বল করছে। সে বলতে লাগলো, আপনাদের খেয়াল খুশিতে লোকের চাকরি যাবে ভেবেছেন কি? আমি শেষ পর্যন্ত দেখে নেব। আমারও ইনফ্লুয়েন্স কম নেই। চালাকি নয়, ভেবেছেন জঙ্গলে আছেন বলেই যা ইচ্ছে তাই করবেন? আইন আছে, দরকার হয় আমি ওদের হয়ে কেস লড়ব। আমি। সঞ্জয়ের মুখের উপর ধোঁয়া ছেড়ে গাড়ি দুটি বেরিয়ে গেল। জঙ্গলের মধ্যে অসীম আর অপর্ণা আলাদা অনেক দূর এগিয়ে গেছে। বিকেল শেষ হয়েছে একটু আগে, এখনো সন্ধে নামেনি। জঙ্গলের মধ্যে আবছা আলো। রবি তখনও না ফেরায় সবাই ক্রমশ চিন্তিত হয়ে উঠছিল, কিন্তু কোথায় তাকে খোঁজা হবে তারও ঠিক নেই। জয়া অপর্ণাদের দেরি হয়ে যাচ্ছে। শেখর চেয়েছিল ওদের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে, কিন্তু অপর্ণা রাজি হয়নি। রবি ফেরা পর্যন্ত সে অপেক্ষা করতে চেয়েছিল। বাংলোটা আবার নির্জন। শুধু পাখিগুলো রাত্রিরের ঘুম শুরু করার আগে শেষবার ঝাঁক বেঁধে ডেকে নিচ্ছে। অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর অসীম অপর্ণাকে বলেছিল, চলো রুনি, একটু জঙ্গলে বেরিয়ে আসি, তোমাকে একটা অদ্ভুত ফুল গাছ দেখাবো। অপর্ণা বলল,
এখন জঙ্গলটা বেশ ভালো লাগছে। দিনের বেলা গাছগুলোকে এমন লম্বা লম্বা মনে হয়, আমার ভালো লাগে না। আমার খালি পায়ে হাঁটতে ইচ্ছে করছে। না, খালি পায়ে হেঁটো না, কাঁটা ফুটতে পারে। কিচ্ছু হবে না, আপনিও জুতো খুলে ফেলুন না। এখানে থাক, ফেরার সময় নিয়ে যাব। ইস, কতদিন খালি পায়ে হাঁটিনি। অপর্ণার লাল রঙের চটি জোড়ার পাশে অসীমও নিজের শু খুলে রাখল। ওর মুখে অল্প একটু হাসির আভাস দেখা গেল, যেন ওর মনে পড়ল কালোরা সমস্ত পোশাকই খুলে ফেলেছিল। কিন্তু অপর্ণাকে সে কথা বলা হয়তো ঠিক নয়। কাল রাতে বাংলোয় ফেরার পথে একটা ফুল গাছ দেখেছিল অসীম। কি যেন একটা নাম না জানা গাছ, যে গাছে একটিও পাতা নেই, শুধু ফুল। অপর্ণাকে সে গাছটা দেখাতে নিয়ে যাচ্ছে। বলল, আশ্চর্য, গাছটায় একটাও পাতা নেই, শুধু থোকা থোকা সাদা ফুল। এরকম গাছ আমি আগে কখনো দেখিনি। অপর্ণা কিছুতেই ঠিক আশ্চর্য বোধ করে না। সে বলল, হে আর এমন কি, দেশি আমড়া গাছেও তো একসময় কোনো পাতা থাকে না, শুধু ফুল। তারপর যখন ফুল থেকে ফল বেরোয়, তখন পাতা বেরোয় সেই ফলগুলোকে লুকাবার জন্য। অসীম একটু আহত হয়ে বলল, না না, আমড়া গাছ নয়, ছোট গাছ। এতে বোধ হয় কোনো ফল হয় না, শুধু ফুল। অপর্ণার ছিপছিপে ধারালো শরীর শুকনো পাতা ভাঙতে ভাঙতে যাচ্ছে অনায়াস ছন্দে। যে কোনো মুহূর্তে কাঁটা ফোটার ভয়ে অসীমের প্রতি পদপাত সন্ত্রস্ত। ঝুপঝুপ করে অরণ্যের মধ্যে বড় তাড়াতাড়ি অন্ধকার নামে। এখন আর গাছগুলোকে আলাদা করে চেনা যায় না। কোথায় সেই ফুল গাছ? অসীম আর খুঁজে পাচ্ছে না। একবার অসীম বলল, চলো রুনি, তাহলে আমরা ফিরে যাই। তোমার দিদি ভাববেন হয়তো। বাহ, গাছটা খুঁজে পাওয়া যাবে না? গাছটা সত্যি আছে, কিন্তু আমি কাল রাত্রির বেলাও দেখেছিলাম, মিথ্যে কথা বলিনি। আমি তো অবিশ্বাস করিনি, কিন্তু খুঁজে বার করতে হবে তো। মিথ্যে হলে আমি ঠিকই বুঝতে পারতুম। ইস, তোমার ভারী গর্ব, তুমি সব মিথ্যে কথা বুঝতে পারো। সব, প্রত্যেকটা অক্ষর। চেষ্টা করে দেখুন। আচ্ছা, আমি যদি বলি আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, তুমি বিশ্বাস করবে? অপর্ণা হা হা করে হেসে উঠল। তার হাসি থামতেই চায় না। অন্ধকারে এখন তার শরীর ভালো দেখতে পাওয়া যায় না, শুধু তার শরীরময় হাসি। অসীম বলল, তুমি বিশ্বাস করলে না? কেন বিশ্বাস করব না? এতে আর সত্যি মিথ্যে কী আছে? এ তো অন্যরকম। না, অন্যরকম নয়। আমার মন বারবার এই কথাটা জানাতে চাইছে। অপর্ণা অসীমের থেকে একটু দূরে। সে বলল, খাতি কি হয়েছে? আমরা ফুল ভালোবাসি, কোকাকোলা ভালোবাসি, চিকেন চাউমিন ভালোবাসি, ট্রেনের জানালার ধারে সিট ভালোবাসি, অনেক ছেলেকে ভালোবাসি, অনেক মেয়েকে ভালোবাসি। এর মধ্যে মিথ্যের কি আছে? আমাকে তো আপনি ভালোবাসবেনই, আমি তো আর দেখতে খুব খারাপ না। অসীম বলল, তুমি ছেলে মানুষ নাকি? আমি সেরকমভাবে বলছি না। অন্যরকম আবার কি আছে বলুন? মনে করুন, এখানে আমার সঙ্গে যদি আপনার দেখা না হতো, তাহলে আপনি কি করে আমাকে ভালোবাসতেন? কিংবা আমার বদলে যদি অন্য একটা মেয়ের সঙ্গে দেখা হতো, আমার চেয়েও সুন্দরী, তাকেও কি আপনি ভালোবাসতেন না? মোটেই না। আমি আগেও অনেক মেয়ের সঙ্গে মিশেছি, কারোকে এমন ভালোবাসিনি। বাসেননি? আমি তো অনেক ছেলের সঙ্গে মিশেছি, তার মধ্যে অনেককেই আমি ভালোবাসি। যা, সেরকম নয়। তুমি কি এতই ছেলে মানুষ যে কিছুই বুঝতে পারো না? বাহ, এর মধ্যে না বোঝার কি আছে? তুমি কি বুঝতে পারছো না? আমার খুব কষ্ট হচ্ছে। অপর্ণা আবার সেই রকম অনাবিলভাবে হেসে উঠল। তার মুখ স্পষ্ট দেখা না গেলেও সেই হাসিরও যেন একটা রূপ আছে। অসীমের থেকে একটু দূরে সরে গেছে অপর্ণা। সেখান থেকেই সরল গলায় বলল, বাহ, কষ্ট হবে কেন? আপনার সঙ্গে বেড়াতে আমার তো খুব ভালো লাগছে। কেউ তো কারুকে দেখতে পাচ্ছি না, কিন্তু পাশাপাশি হাঁটছি, বেশ মজার না? অসীম সত্যি এক ধরনের কষ্ট বোধ করছিল। সে অনুভব করছিল অপর্ণার সঙ্গে তার প্রায় 11-12 বছর বয়সের তফাৎ। এই 12 বছরে যেন আরেকটা অন্য যুগ এসে গেছে। অপর্ণার মতন মেয়েরা ভালোবাসার কথা শুনলে হাসে। তোমাকে সুন্দর দেখাচ্ছে,
শুনলে হাসে। ওদের কাছে এইসব কথা অন্য ভাষায় বলা দরকার। কিন্তু কি সেই ভাষা? অসীম জানে না। ভারী গলায় অসীম বলল, তুমি সত্যিই ছেলে মানুষ। আমি মোটেও ছেলে মানুষ নই। আমি অনেক কিছু বুঝি। আপনি যা ভাবছেন তার চেয়েও অনেক বেশি কিছু বুঝতে পারি। তাহলে এটা বুঝতে পারছো না? এক ধরনের ভালোবাসা আছে যা শুধু একজনের জন্যই, যার জন্য বুকের মধ্যে টনটন করে, যাকে না পেলে জীবনটা ব্যর্থ হয়ে যায়। জানো না? আপনি জানেন বুঝি? আপনার আগেরকার অভিজ্ঞতা আছে? না, নেই। আমি মেয়েদের ভালোবাসতে ভয় পেতুম। আমি খেলা করতে জানি, কিন্তু ভালোবাসা মেয়েদের আমি একটু ভয়ই করি। তোমাকে নিয়েও খেলা করব ভেবেছিলাম, কিন্তু তোমার হাতের রক্ত দেখে আজ কীরকম যেন অন্যরকম হয়ে গেল। তারপর এই অন্ধকার জঙ্গলে এসে মনে হলো আমি শুধু একমাত্র তোমাকেই ভালোবাসতে পারি। আবার জঙ্গল থেকে বেরোলেই অন্যরকম মনে হবে। না, হ্যাঁ, আমি জানি। তাহলে চলো এখনই ফিরে যাই। ফিরে গিয়ে দেখি। বাহ, সে গাছটা খুঁজবো না, সেটা দেখতেই তো এলাম। সেটা বোধ হয় এখন আর খুঁজে পাওয়া যাবে না। আমি টর্চ আনিনি, দেরি হয়ে যাচ্ছে। তোমাদের বাড়িতে কি ভাবছেন? এমন কিছু দেরি হয়নি, আসুন খুঁজে দেখা যাক অন্তত। এখন দুজনের কারোর মুখ দেখা যাচ্ছে না। অন্ধকারে একটু দূরত্বে ওরা। আকাশে অভূতপূর্ব রকমের বিশাল চাঁদ উঠেছে। চাঁদটা যেন আকাশ থেকে অনেকটা নিচে নেমে এসেছে বনের মাথায়। মাঝে মাঝে তার জ্যোৎস্নায় ওরা পথ দেখতে পাচ্ছে। আর দুজনের শরীরের অস্পষ্ট রেখা। তীব্র কোনো ফুলের গন্ধ ভেসে আসছে, কিন্তু দেখা যাচ্ছে না কোনো আলাদা ফুলের গাছ। একটুক্ষণ নীরব থাকার পর অসীম আবার বলল, ইস, তোমার হাতটা আজ কেটে দিলাম। ব্যথা হয়েছে? দেখি তোমার হাতটা। হাতে হাত নিলে কি আর ব্যথা বোঝা যায়? কিন্তু অপর্ণা সে কথা বলল না, হাতটা এগিয়ে দিল। অসীম হাতটা ধরেই রইল, ছাড়ল না। দুজনে এখন পাশাপাশি। জঙ্গলের মধ্যে সত্যিই অনেক নিয়ম বদলে যায়। অসীম বুঝতে পারে অপর্ণাকে ভালোবাসার কথাটা সে খুবই তাড়াতাড়ি বলে ফেলেছে। সরল ধরনের ছটফটে মেয়ে অপর্ণা। শরীরের সদ্য যৌবন পেয়েই তাতে টলটল করছে। এখন গাঢ় স্বরে বলা কথা শোনার ধৈর্য তার নেই, কিন্তু পশুর মতন চঞ্চলতা বোধ করে অসীম। এই অন্ধকারে অরণ্যের মধ্যে অপর্ণাকে পাশে পেয়ে তার বুকের মধ্যে, না, সারা শরীরে অস্পষ্ট যন্ত্রণা হয়। মনে হয় আর সময় নেই। অপর্ণাকে এক্ষুনি বুকের মধ্যে নিয়ে পিষে ফেলতে না পারলে আর কোনো দিনই পাওয়া যাবে না। অসীম ওর আরেকটা হাত অপর্ণার কাঁধে রাখল। অপর্ণার কোনো ভ্রুক্ষেপ নেই। অসীম জিজ্ঞেস করল, রুনি, তোমার ভয় করছে না? ভয় কি? আপনি তো সঙ্গে আছেন। আমাকে ভয় করছে না? কেন ভয় করবে কেন? আমার সঙ্গে একলা এত দূর এসেছো, দুদিন আগেও তো আমাকে চিনতে না। সত্যি একটু ভয় করছে কি না বলো? আমি যাকে তাকে ভয় পাই না। রুনি, আমাকে ভয় পাবার কারণ আছে। আমি একবার একটা মেয়েকে খুন করেছিলাম। অপর্ণা অসীমের হাত ছাড়িয়ে দিল না, দূরে সরে গেল না, কেঁপে উঠল না। শুধু বলল, ওসব কথা বলতে নেই। রুনি, তুমি তো সত্যি মিথ্যে বুঝতে পারো। এটা আমি সত্যি কথা বলছি। আমি একটা মেয়েকে মেরে ফেলেছিলাম, ইচ্ছে করে নয় যদিও, কিন্তু আমার মন থেকে সে কথা কখনো মোছে না। সে মেয়েটির মুখ মনে পড়লেই আমার মনে হয় আমি একটা জঘন্য লোক, আমি পাপী, আমি খুনি। আর জানো তো, একবার যে খুন করেছে, দ্বিতীয়বার সে খুন করতে একটুও দ্বিধা করে না। মুখ দেখা যাবে না জেনেও অপর্ণা একদৃষ্টে তাকালো অসীমের দিকে। অসীমের খাড়া নাক আর চিবুকের এক অংশ শুধু চকচক করছে জ্যোৎস্নায়। এলোমেলো হাওয়ায় এমন শব্দ হয় গাছের পাতায়, যেন মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। মাটিতে ঝরা শুকনো পাতায় মাঝে মধ্যে সরসর শব্দ হয়, মেঠু ইঁদুর কিংবা গিরগিটির, অথবা সাপও হতে পারে। সবই অনুমান, অন্ধকার ছাড়া আর কিছুই প্রত্যক্ষ নয়।
অপর্ণা একটু চঞ্চলভাবে বলল, আপনি বানিয়ে বানিয়ে গল্প বলে আমাকে ভয় দেখাতে চাইছেন বুঝি? যে হাত অপর্ণার কাঁধে ছিল অসীম নিজেই সে হাত সরিয়ে নিল। আপন মনে কথা বলা মতন বলল, জীবনে এর থেকে সত্যি ঘটনা আর কখনো ঘটেনি। আমার বাবা একটা মোটর গাড়ি কিনেছিলেন 1961 সালে। আমি রেড রোডে আমাদের ড্রাইভারের সঙ্গে ড্রাইভিং শিখতাম। ভালো করে শেখা হয়নি তখনও। এলগিন রোডের কাছে আমার হাতে স্টিয়ারিং। মেয়েটি অফিস যাওয়ার জন্য বাস স্টপে দাঁড়িয়েছিল। আমি মেয়েটিকে দেখতে পেয়ে ভেবেছিলাম, বাহ বেশ দেখতে তো। ওকে আরেকবার ঘুরে দেখার জন্য আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আমার গাড়ির ঠিক সামনে একটা কুকুর পড়েছিল, এমনি রাস্তায় ঘিয়ে ভাজা কুকুর। কিন্তু সেটাকে বাঁচাবার জন্য আমি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে চাপা দেবার সঙ্গে সঙ্গে মেয়েটা মরে গিয়েছিল। বীভৎস রুনি, সে দৃশ্য আমি এখনও দেখতে পাই। পরে শুনেছিলাম, থাক আর বলতে হবে না, এটা তো অ্যাক্সিডেন্ট। না, শুধু অ্যাক্সিডেন্ট নয়, পরে শুনেছিলাম সেই মেয়েটির আর 2 মাস বাদে বিয়ে হবার কথা ছিল আমারই একজন চেনা লোকের সঙ্গে। তবুও অ্যাক্সিডেন্টই তো। অ্যাক্সিডেন্ট হোক, কিন্তু শাস্তি পেল কে জানো? আমাদের ড্রাইভার। তার 3 বছর জেল হয় বিনা দোষে। আমার বাবা খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক ছিলেন। পুলিশের বড়কর্তার সঙ্গে তার চেনা ছিল। 2-1 মন্ত্রীকে চিনতেন। নানান সাক্ষী জোগাড় করে তিনি প্রমাণ করেছিলেন যে সে সময় আমি গাড়িতেই ছিলাম না, শুধু ড্রাইভার ছিল। সে লোকটা বিনা দোষে। আমি স্বীকার করতে পারিনি তখন, আমার সাহস হয়নি। আমি খুব ভয় পেয়ে হাজারিবাগে পালিয়েছিলাম 1 মাস। সবসময় ভাবতাম মেয়েটার রূপ দেখার জন্যই আমি অন্যমনস্ক হয়ে তাকে মেরে ফেলেছি। আমার বাবা ডিফেন্স ফান্ডে আমাদের বন্দুক দান করেছিলেন। ইলেকশনে 1000 টাকা চাঁদা দিয়েছিলেন। আমি শাস্তি পাইনি। শাস্তি পেলেই বা কি হতো? মেয়েটার জীবন তো বাঁচত না। কিন্তু অন্য একজন শাস্তি পেল বলেই আমি অপরাধী হয়ে রইলাম চিরকাল। আমি ভুলতে পারি না রুনি, আমাকে তুমি ভুলিয়ে দেবে? আমার সেরকম কোনো ক্ষমতা নেই। কিন্তু রুনি, আমার আর উপায় নেই। তুমি বিশ্বাস করেছো তো আমাকে? আমি একজন কারোর কাছে সান্ত্বনা না পেলে, আমি মুখে সান্ত্বনা জানালে আপনার জীবনের কিছু বদলাবে? কিছু বদলাবে না। অসীম 2 হাতে অপর্ণাকে জড়িয়ে ধরে। অপর্ণার কাঁধের কাছে মুখ এনে গরম নিঃশ্বাস ফেলতে ফেলতে বলে, রুনি, তুমি আমাকে বিশ্বাস করো, আমি খারাপ লোক নই। অপর্ণা নিজেকে ছাড়িয়ে নেয় না, বিচলিতও হয় না। একটি মেয়ের ওরকম মৃত্যুর কথা শুনে কোনো রকম দুঃখও তার গলায় প্রকাশ পায় না। যেন পৃথিবীতে অনেক মেয়েই অনেকভাবে মরে, এই সত্যটা সে জেনে রেখেছে। অসীমের আলিঙ্গনের মধ্যে থেকেও সে শিহরণ বোধ করে না। নিজের সম্পর্কেও ভয় না পেয়ে সে শরীরটা ঈষৎ শক্ত করে বলে, আপনি শুধু আপনার কথাই বললেন, আমার কথা তো ভাবলেন না। আমারও তো কোনো কথা থাকতে পারে। কি কথা বলো, আমি তোমার কথাও শুনবো। না, এখন নয়, ছাড়ুন, আমি আর পারছি না। ছি, ওরকম করে না, ছাড়ুন। অসীম অপর্ণাকে বুকের উপর চেপে ধরেছে। তার হাত স্পষ্টত অপর্ণার বুকে। সেখানে সে তার মুখ এগিয়ে আনে। অপর্ণা এবার সামান্য জোর করে বলে, ওরকম করছেন কেন? না, এখন ছাড়ুন। না, আমি আর পারছি না। আমি একবার তোমার বুকে মুখ রাখতে চাই, একবার। না, এখন নয়। এখন নয়? কখন? না, এই তো সময়, আমার একমাত্র আশা। এখন নয়, কখন? আসুন আগে আমরা সেই ফুল গাছটা খুঁজি, যেটায় পাতা নেই, শুধু ফুল। এখন হয়তো সেটাকে খুঁজে পাবো না, কিন্তু সেটা আছে, বিশ্বাস করো। কিন্তু সেটাকে খুঁজে পেতেই হবে, সেটা পাবার আগে আর কিছু না। ছাড়ুন। শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অরণ্যে দিনরাত্রি। আজ শেষ হলো উপন্যাসটির 4র্থ পর্ব। পরবর্তী পর্বগুলো শোনার জন্য কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গল্প পাঠ ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।